হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো স্বাগতম আপনাকে মুভি এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি নেরু মুভি। এই মুভিতে এক অন্ধ মেয়ের নিজ বাড়িতে এক নরপিশাচের ধারা পাশবিক আচরণের শিকার হতে হয়। তার অন্ধত্বের কারণে পুলিশ অপরাধীকে শনাক্ত করতে পারছে না। কিভাবে শেষ পর্যন্ত তারা সে আসামিকে আইনের আওতায় আনবে ও কিভাবে তার সত্যতা যাচাই করবে, এমন একটি কেসের মাধ্যমে উন্মোচিত হয় একটি অপ্রত্যাশিত সত্যের। তো থ্রিলারে ভরপুর এই শেষটা আপনার চোখে জল আসবে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই একদল পুলিশ অফিসার একজন ব্যক্তিকে একটি অপরাধের খবর জানিয়ে ডেকে আনে। পুলিশরা আসার পর জানতে পারে সারা নামের একজন অন্ধ মেয়ে দর্শনের শিকার হয়েছে। পুলিশ মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। মেয়েটি তখন বলে সেদিন সে তার বাড়িতে একা ছিল। যেহেতু সে দেখতে পায় না, তাই তার দ্বারা নির্যাতনকারীকেও চিহ্নিত করা সম্ভব নয়। রাতে বাড়ি ফেরার পর মেয়েটি তার ঘরে একা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সারার বাবা পুলিশ অফিসারদের আবার ডেকে আনে এবং তাদেরকে মাটি তৈরি একটি ছেলের ভাস্কর্য বা মূর্তি দেখায়। সারা মেয়েটি অন্ধ হলেও সে একজন স্কাল্পচার আর্টিস্ট, অর্থাৎ সে একজন অসাধারণ ভাস্কর্য শিল্পী। তার বাবা বলে এই সেই আসামি। এটা শুনে পুলিশ তাকে জিজ্ঞাসা করে অন্ধ হওয়ার পরও কিভাবে সে এই মূর্তি তৈরি করেছে। তখন সারা বলে যখন ছেলেটি তাকে দর্শন করেছিল তখন সে তার হাত দিয়ে ছেলেটির চেহারা স্পর্শ করেছিল। সারার বাবা পুলিশকে জানায় যে তাদের একটি ছেলের উপর সন্দেহ রয়েছে। এই ঘটনা ঘটার একদিন আগে এই মূর্তির মতো দেখতে এক ছেলে তাদের বাড়িতে ঠিকানা চাইতে সারা প্রতিবেশীর বাড়িতে এসেছিল। পুলিশ তখন সারার প্রতিবেশী বিনোদকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। পুলিশ তাকে প্রশ্ন করে ছেলেটি তোমার কে হয়? বিনোদ তখন বলে সে তার বন্ধু ও সহপাঠী, আর তার নাম হলো মাইকেল। তাই মাইকেল তার বিয়েতে বিনোদকে নিমন্ত্রণ জানাতে এসেছিল। পুলিশ বিনোদের কাছ থেকে মাইকেলের লোকেশন জানে নেয় এবং তাকে এয়ারপোর্ট থেকে আটক করে থানায় নিয়ে আসে। আর অনেকের মাঝে মাইকেলকে দাঁড় করিয়ে রাখা হয় আর সারাকে বলা হয় তাদের মধ্যে থেকে দর্শনকারীকে খুঁজে বের করার জন্য। সারা তখন সকলের চেহারাকে স্পর্শ করে দেখতে থাকে এবং মাইকেলকে স্পর্শ করার সাথে সাথেই সারা তাকে চিনতে পারে। পুলিশ তখন মাইকেলকে শনাক্ত করে ফেলে। সব জায়গায় এই ঘটনা ছড়িয়ে পড়ে। মাইকেল আসলে একজন বড় ব্যবসায়ীর একমাত্র ছেলে। মাইকেলের বাবা তাকে ছাড়িয়ে আনার জন্য রাজশেখর নামের একজন স্বনামধন্য ক্রিমিনাল লয়ারকে তার ছেলেকে বাঁচানোর দায়িত্ব দেন। রাজশেখরের মেয়েও একজন আইনজীবী। সে তখন তার মেয়েকে নিয়ে মাইকেলের বাবার কাছে পৌঁছায়। শেখর মাইকেলের বাবাকে জানায় সারার বাবার আগের একজন স্ত্রী রয়েছে এবং তার আরো দুটি ছেলে রয়েছে, আর সারা তার সৎ মেয়ে। রাজশেখরের বলে প্রথমে তাদের সকলকে টাকার লোভ থেকে মামলা ডিসমিস করা যেতে পারে। তখন সারার দুই সৎ ভাইকে ডেকে আনা হয়। শেখর তাদের বলে তোমাদের বোনকে বেশ কিছু টাকা দিয়ে দেওয়া হবে, তোমরা তোমাদের বাবাকে বোঝানোর চেষ্টা করো। তখন সারার সৎ ভাইয়েরা তার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে পুলিশে ঝামেলায় পড়লে আরো অসম্মানিত হতে হবে। এই ভয় দেখিয়ে তাকে বোঝাতে চায় আর বলে মাইকেলের বাবা একজন বড় মাপের ব্যবসায়ী, যে কোনোভাবেই হোক তিনি মাইকেলকে জেল থেকে বের করে আনবে। তাদের সাথে কোনোভাবেই টিকে থাকা সম্ভব হবে না। এখনই সুযোগ, যত বেশি সম্ভব তার কাছ থেকে টাকা চেয়ে নেওয়া উচিত। ছেলেদের কাছে এসব কথা শুনে সারা বাবা তাদেরকে বাড়ি থেকে চলে যেতে বলে। পরদিন সকালে সকলকে হাজির করা হয় আদালতে মাইকেলের উকিল শেখর বলতে শুরু করেছে এই ঘটনায় একটি অন্ধ মেয়েকে দিনে দুপুরে ধর্ষণ করা হয় আর আসামি কোনো প্রমাণ না রেখে অদৃশ্য হয়ে যায়। আর যে মেয়ে তার সারা জীবনে কখনো কাউকে দেখতে পায়নি, সে হঠাৎ করে নিজের ইচ্ছায় একজনের মূর্তি তৈরি করে। আর পুলিশও তেমন দেখতে একজন ছেলেকে ধরে এনে আসামি বানিয়ে দেয়। কিন্তু সারার শরীরে ছেলেদের কোনো আঙ্গুলের ছাপ বা কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই এই ঘটনাটি একটি বানোয়াট গল্পের মতো। সারার পক্ষের একজন সরকারি উকিল তার মতামত দিতে শুরু করে, কিন্তু সে কোনোভাবেই মাইকেলের উকিল শেখরের কাছে পেরে উঠতে পারছিল না। উপযুক্ত প্রমাণ না দিতে পারায় মাইকেল এবারের মতো জামিনে ছাড়া পেয়ে জেল থেকে বেরিয়ে আসে। তারপর মাইকেলের উকিল শেখর মাইকেলকে জিজ্ঞাসা করে তুমি সেদিনের পুরো ঘটনা আমাকে খুলে বলবে, নইলে তোমাকে কোনোভাবে আমার দ্বারা বাঁচানো সম্ভব হবে না। তখন মাইকেল সেদিনের পুরো ঘটনা শেখরকে জানায়। পরদিন সকালে সারার মামলার তদন্তকারী পুলিশ অফিসার সারার বাবাকে ডেকে জানায় যে এই কেসটি অত্যন্ত হাই প্রোফাইলের কেস হওয়ার কারণে তাকে হয়তো মামলার তদন্ত থেকে সরিয়ে দেওয়া হতে পারে। আর সেই পুলিশ অফিসার আরো বলেছে তাদের একজন অভিজ্ঞ উকিলের প্রয়োজন হতে পারে, এজন্য তাদেরকে আদালতে আবেদন করতে হবে। এবং তিনি আরো বলেন যে তাকে না জানিয়ে যাতে কোনো কাজ না করা হয়। মামলাটি প্রত্যাহার করার জন্য কিছু লোক সারার বাবার সাথে দেখা করতে আসে, কিন্তু সারার বাবা তাদের কথায় কোনো পাত্তা দেয় না। সেই তদন্তকারী পুলিশ অফিসার বিজয়
বিজয় মোহন নামের একজন সাসপেন্ডেড আইনজীবীর সাথে দেখা করতে যায় আর তাকে সমস্ত ঘটনা খুলে বলে। তারা বলে যে আমরা চাই আপনি আমাদের হয়ে কেসটি লড়বেন, কিন্তু সে আইনজীবী তাদের জানায় যে আমার দীর্ঘদিন যাবৎ এই পেশার সাথে সম্পৃক্ত নেই, তাই আমার দ্বারা এই মামলাটি লড়া কোনোভাবেই উচিত হবে না। বারবার অনুরোধের পরও রাজি না হওয়ায় তারা তখন বিজয় মোহনকে সারার বাড়িতে একবার দেখা করাতে নিয়ে যায়। তখন বিজয় সারার সাথে কথা বলে। বিজয় সারাকে বলে, আমি দীর্ঘদিন যাবৎ আইনি পেশার সাথে যুক্ত নই, আমি আমার আত্মবিশ্বাসও হারিয়ে ফেলেছি, তাই আমার দ্বারা তোমার কেসটি লড়া সম্ভব হবে না। তখন সারা বলে, খুব অল্প বয়সে আমি আমার বাবাকে হারিয়েছি, এরপর আমি আমার দৃষ্টিশক্তিও হারিয়েছি। এই অন্ধকার জীবনেও সৃষ্টিকর্তা আমাকে এই দক্ষতা দিয়েছেন। আমার এই অবস্থার জন্য মানুষের কাছে অনেক কথা শুনতে হয়েছে। আমি আমার মানসিক শক্তি হারিয়ে ফেলেছি, কিন্তু আমাকে যারা খারাপ বলে তাদের আমি ভয় পাই না। আমি জানি আপনি আমার হয়ে লড়তে চান না, আর আমাকে এটা বলে কষ্টও দিতে চান না আপনি একজন ভালো মনের মানুষ, তাই আপনি আমাকে মানা করে হতাশ করতে চাচ্ছেন না। তারপর বিজয় মোহন কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আসে আর তাদের বলে যে আমি কোনোভাবেই মেয়েটিকে হেরে যেতে দিতে পারি না। এরপর বিজয় মোহন সারার কেসটি তদন্ত করতে শুরু করে আর সেই সাথে প্রমাণও খুঁজতে শুরু করে যেন সারার মামলায় মাইকেলকে যথাযথ শাস্তি দেওয়া যায়। সে সারা, তার বাবা মা, তার বাড়ির কাজের লোক ও প্রতিবেশীদের সাথে কথা বলতে শুরু করে। এরপর বিজয় যখন আদালতে পৌঁছায় তখন তার সাথে শেখর আর তার মেয়ে পূর্ণিমার দেখা হয়, কিন্তু তারা একে অপরের সাথে কোনো কথা বলে না। তবে এর পিছনে একটি কারণ আছে। আসলে বেশ কিছু বছর আগে বিজয় মোহন রাজশেখরের সহকারী হিসেবে কাজ করতেন। তখন পূর্ণিমা একজন জুনিয়র ছিলেন। পরবর্তীতে বিজয় মোহন আর পূর্ণিমা একে অপরকে পছন্দ করতে শুরু করে, কিন্তু তার বাবা অর্থাৎ রাজশেখর তার মোটেও পছন্দ করেনি। তাই রাজশেখর বিজয় মোহনকে মিথ্যা অপবাদে আইনি পেশা থেকে কিছু বছরের জন্য বরখাস্ত করিয়ে দেয়। আর তারপর থেকে বিজয় আর আইনি পেশায় নিয়মিত ছিলেন না। যাই হোক, এরপর দেখা যায় আদালতে দুই দলই উপস্থিত রয়েছে। আদালতে প্রথমে সারার বাবার বাড়ির কাজের মহিলাকে ডেকে আনা হয়। বিজয় তাকে জিজ্ঞেস করে, সেদিন কি হয়েছিল আপনি কি জানেন? তখন মহিলাটি বলতে শুরু করে, সেদিন সকালে সারার বাবা মা এক বিয়ের অনুষ্ঠানে চলে যায় আর আমিও তখন কিছু কাজের জন্য ব্যাংকে চলে যাই। ব্যাংক থেকে ফেরার পর সারাকে দেখে আমি ভয় পেয়ে যাই। আমি সারার বাবা মাকে ফোন করি, কিন্তু কাউকে ফোনে না পেয়ে আমি তার এক প্রতিবেশীকে ডেকে এনে তাকে সব কথা খুলে বলি। এই কথা শুনে তার প্রতিবেশী পুলিশদেরকে খবর দেয়। তৎক্ষণাৎ তারা চলে আসে। এর মধ্যে সারার বাবা ও মা চলে আসে। এরপর বিচারক শেখরকে প্রশ্ন করার অনুমতি দেয়। শেখর তখন কাজের মহিলাকে জিজ্ঞেস করে, বাড়ির কয়টি চাবি রয়েছে? মহিলাটি তখন বলে, বাড়ির 2টি চাবি রয়েছে, একটি আমার কাছে ও আরেকটি সারার বাবার কাছে রয়েছে। তখন শেখর জিজ্ঞেস করে, তার মানে তুমি যে বাইরে ছিলে সে কথা সারার বাবা আগে থেকেই জানতো, আর সে যদি বাড়িতে ফিরেও আসে সে কথা কেউই জানবে না, আর তুমি যদি ঘরের দরজা বন্ধ করে বের হয়ে থাকো তারপরও বাড়ির ছাদের দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করা সম্ভব, কিন্তু কেউ শুধু শুধু বাড়ির ছাদের দরজা কেন খোলা রাখবে? শেখর আরো বলে, তুমি যখন পুলিশকে ডেকেছিলে এই জন্য কি সারার বাবা মা তোমাকে বকেছিল? তখন মেয়েটি বলে, হ্যাঁ বকেছিল, কিন্তু তার সম্মানহানির ভয়। এরপর বিজয় মোহন সারার মাকে প্রশ্ন করা যায়, আপনি কি মাইকেলকে কখনো দেখেছেন? সারার মা তখন বলে যে মাইকেল যেদিন তার বন্ধু বিনোদনের ঠিকানা চাইতে এসেছিল সেদিন তিনি প্রথমবার মাইকেলকে দেখেছিলেন। তিনি আরও বলেন যে তখন মাইকেল হয়তো পরের দিন তাদের বিয়েতে যাওয়ার কথা আর সারার বাড়িতে একা থাকার কথা শুনে ফেলেছিল। এরপর শেখর সারার মাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। শেখর সারার মাকে বলে যে আপনার প্রথম স্বামীর মৃত্যুর পর আপনি সারার সৎ বাবার টাকার লোভে পড়ে তাকে বিয়ে করেছিলেন, আর আপনি আগে থেকেই জানতেন মাইকেল ধনী পরিবারের একমাত্র সন্তান, আর তার টাকার লোভে পড়েই আপনি নিজের মেয়েকে এমন একটা কাজের জন্য ব্যবহার করেছেন। এরপর শেখর সারার বাবাকে ডেকে বলে, আপনি সারার জন্মদাতা পিতা নন। সেদিন আপনি আপনার কাজের মেয়েকে ব্যাংকে পাঠিয়েছিলেন, আর আপনার স্ত্রীকে বিয়েতে পাঠিয়ে আপনি বাড়ি ফেরত চলে আসেন এবং নিজের মেয়ের উপর নির্যাতন করেন। তখন সারার বাবা মিথ্যা অপবাদে কান্নায় ভেঙে পড়েন। এরপর সেদিনের মতো আদালতে মন্তব্য ঘোষণা করা হয়। পরে দৃশ্যে দেখা যায় বিজয় মোহন সারাকে আদালতে কিভাবে নিজের কথা উপস্থাপন করতে হবে সে বিষয়ে বোঝানোর চেষ্টা করে। তিনি বলেন যে প্রমাণ না হওয়া পর্যন্ত আসামি পক্ষ কোনোভাবে তোমার বাবাকে আসামি বানানোর চেষ্টা করবে, তাই তোমাকে সাবধানে বুঝে শুনে উত্তর দিতে হবে। পরদিন সারা আদালতে উপস্থিত হয়। বিজয় মোহন তাকে সেদিন কি হয়েছিল তা জিজ্ঞাসা করে। তখন সারা বলেছে, ঘটনার দিন সবাই চলে যাওয়ার পর আমি যখন স্নান ছেড়ে বেরিয়ে আসি তখন মাইকেলের দ্বারা আমাকে দর্শনের শিকার হতে হয়। তারপর বিচারক শেখরকে প্রশ্ন করার সুযোগ দেয়। তখন শেখর
সারাকে প্রশ্ন করেছে, তুমি কিভাবে বুঝতে পেরেছিলে ছেলেটা মাইকেলই ছিল? তখন সারা বলে, পরবর্তীতে আমি যেন মাইকেলকে চিনতে পারি তাই আমি তার চেহারা স্পর্শ করে দেখেছিলাম। আমি আমার ইচ্ছায় তাকে ছুঁইনি, আর তখন যদি আমি তাকে বাধা দিতাম তাহলে সে আমাকে মেরে ফেলতো। এরপর বিজয় মাইকেলের বন্ধুকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তখন সে নানাভাবে নিজের বন্ধুকে মিথ্যা বলে বাঁচানোর চেষ্টা করতে থাকে। পরবর্তীতে সারার এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মাইকেল রেগে যায়। রেগে গিয়ে সে সারার বাড়িতে চলে যায় বদলা নেওয়ার জন্য। মাইকেল সারা ও তার পরিবারকে হুমকি দেয় আর বলে তারা যদি কেসটি তুলে না নেয় তাহলে তাদের সকলকে মেরে ফেলা হবে, এবং হুমকি দিয়ে সে সেখান থেকে চলে যায়। যখন শিখর কিছু কাজের জন্য দিল্লি চলে যায় তখন পূর্ণিমা মাইকেলের হয়ে কেস লড়তে শুরু করে। তারপর আদালতে বিজয় মোহন সেই তদন্তকারী পুলিশ অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কিভাবে মাইকেলকে চিনতে পেরেছিল? তখন পুলিশ বলে, আমরা সারার তৈরি সেই মূর্তিকে দিয়ে মাইকেলকে চিনেছিলাম, আর তার মূর্তি ভেঙে যেতে পারে তাই আমরা এর বেশ কয়েকটি ছবিও তুলে রেখেছিলাম। তখন পূর্ণিমা তাকে জিজ্ঞেস করে, তাহলে ওই ছবিগুলো এখন কোথায়? তখন পুলিশ অফিসার পূর্ণিমাকে জানায়, আমাকে যখন এই কেসের তদন্ত থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এরপর সেখান থেকে সব ছবিগুলো সরিয়ে ফেলা হয়েছিল। তখন পূর্ণিমা তাকে বলে যে আপনি নিজে ছবিগুলো নিজেই সরিয়েছেন, কারণ ছবির মূর্তির সাথে মাইকেলের চেহারার কোনো মিল ছিল না, আর ছবিগুলো আপনি সরিয়েছিলেন যাতে মাইকেল জেল থেকে বের হতে না পারে। বিচারক মাইকেলকে এই কেসের বিষয়ে জিজ্ঞাসা করলে মাইকেল বলে, আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। আমি সেদিন সকালে বিনোদের বাড়ি থেকে আমার বন্ধুর রিসোর্টে গিয়েছিলাম, তারপর আমাকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করে। এরপর বিচারক মামলার বাকি কাজের জন্য পরবর্তী তারিখ ঘোষণা করে। পরবর্তীতে বিজয় মোহন মাইকেলের বলা কথা অনুযায়ী তার কলিগকে মাইকেল সেদিন কোথায় কোথায় গিয়েছিল তা খুঁজে বের করার জন্য বলে। তখন তারা খুঁজতে গিয়ে একটি রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ পায়। সেখানে দেখা যায় সত্যি মাইকেল ও তার বন্ধুরা সেদিন সেখানে গিয়েছিল। এরপর বিজয় সেই রেস্টুরেন্টের কর্মীর কাছে ঘটনার দিনের আসল ফুটেজ দেখতে চায়, আর রেস্টুরেন্টের আসল ফুটেজ লুকানো তাই তাকে পুলিশে দেওয়ার ভয় দেখায়, এবং সে তখন জেলে যাবার ভয়ে পুলিশকে আসল ভিডিওটি দেখিয়ে দেয়। তারপর বিজয় আবার আগের দিনের ভিডিও ফুটেজ পুনরায় দেখার জন্য বিচারকের কাছে আবেদন করে। সে আগের দিনের ভিডিওটি যখন আবার ছাড়া হয় তখন দেখা যায় সেখানে কিছু অংশ এডিট করে জুড়ে দেওয়া হয়েছে। এরপর আরও দেখা যায় যে শেখর সে রেস্টুরেন্টের কর্মীকে ভয় দেখিয়ে ভিডিও এডিট করে নতুন ফুটেজ তৈরি করেছিল। তখন বিচারক রাজশেখরকে এই বেআইনি কাজের জন্য আইনের আওতায় আনার আদেশ দেয়, আর তার বিরুদ্ধে পুলিশকে আইনি ব্যবস্থাও নিতে বলে। এরপর পূর্ণিমা তার বাবা শেখরের পরিবর্তে আইনি কার্যক্রম শুরু করে। বিজয় মাইকেলের ড্রাইভারকে জিজ্ঞেস করে সেদিন সে গাড়ি চালিয়েছিল কিনা। এ কথার উত্তরে ড্রাইভার মিথ্যা বলে যে সে সেদিন সেই গাড়িটি চালাচ্ছিল না। তারপর হঠাৎ আদালতে বিজয়ের সঙ্গে একটি প্রমাণ নিয়ে আসে, যেখানে দেখা যায় যে অন্য একটি গাড়ির সামনের ক্যামেরা থেকে বোঝা যাচ্ছে যে মাইকেলের গাড়িটি সেদিন তার ড্রাইভার চালাচ্ছিল। এই মুহূর্তে মুভিতে একটি টুইস্ট আসে। বিজয় জানা যায় যে মাইকেল এর আগেও অনেক মেয়েকে দর্শন করেছে, আর তার তখন বয়স ছিল মাত্র 15 বছর, কিন্তু কিশোর হওয়ার কারণে তাকে কোনো শাস্তি দেওয়া হয়নি। এ কথা শুনে আদালতে উপস্থিত সকলেই অনেক অবাক হয়ে যায়। আসলে মাইকেল তার এই ঘৃণিত সত্যগুলো কাউকেই জানায়নি, এমনকি তার পক্ষের আইনজীবী শেখরকেও নয়। এরপর মামলার রায় শেষ দিন চলে আসে। বিজয় মোহন যখন মাইকেল তার বন্ধুর বাড়ির ঠিকানা চাইতে চায় তখন সে প্রথমবার সারাকে ডাকে আর তার সব কথা শুনে। আর মাইকেল তার বন্ধুর বাড়ি থেকে সারার বাড়ির দিকে নজর রাখতে শুরু করে। সেই সাথে সে তার ড্রাইভারকে ডেকে এনে তার সাথে তার ব্যক্তিগত গাড়িটি বদলে নেয়, আর ড্রাইভারকে রিসোর্টের দিকে এগিয়ে যেতে বলে। যখন সারা বাড়িতে একা ছিল তখন সে বাড়ির ছাদে উঠে সেখানে দরজা দিয়ে সারার রুমে চলে যায় এবং তাকে দর্শন করে। সারা মৃত্যুর ভয়ে তখন মাইকেলকে কিছু না বললেও সারা মাইকেলকে স্পর্শ করে তার আকৃতি বোঝার চেষ্টা করতে থাকে, যেন পরবর্তীতে সে প্রমাণ হিসেবে তা ব্যবহার করতে পারে। তখন পূর্ণিমা বলে এখানে শুধু প্রমাণের মূল্য রয়েছে। পূর্ণিমা আরো বলে যেহেতু সারা একবার মাইকেলকে স্পর্শ করেই তার মূর্তি বানিয়ে ফেলেছে, সেহেতু অন্য কারো চেহারাকে স্পর্শ করে সে যেন একটি মূর্তি বানিয়ে দেখায়। তখন সারা রাজি হয়ে যায়, আর তাকে বলা হয় শুধুমাত্র 5 মিনিট তাকে সময় দেওয়া হবে কাউকে স্পর্শ করে দেখার জন্য। তখন পূর্ণিমা এই কাজের জন্য তার নিজের বাবা অর্থাৎ শেখরের কাছে সারাকে পাঠায়, যাতে সে তার চেহারা স্পর্শ করে শেখরের একটি মূর্তি বানাতে পারে। শেখরও তখন সারাকে নানাভাবে ভয় দেখাতে থাকে, কিন্তু সারা এসব কথার পাত্তা না দিয়ে তার চেহারা স্পর্শ করে দেখতে থাকে। 5 মিনিট পর শেখর যখন চলে যায় সারা তখন মূর্তি বানাতে শুরু করে। মিডিয়া ও পুরো দেশ তার অপেক্ষায় অধীর আগ্রহে বসে
বসেছিল। প্রায় 6 ঘন্টা অপেক্ষার অবসান ঘটিয়ে বিচারকের সামনে মূর্তিটি আনা হয়। তখন সারার তৈরি মূর্তি দেখে বিচারক সহ আদালতে উপস্থিত সকলেই অবাক হয়ে যায়, কারণ মূর্তিটি হুবহু শেখরের মতোই দেখতে ছিল। সর্বশেষ সকলে বুঝতে পারে যে সারা আসলে সত্যি কথাই বলছে এবং মাইকেলকে দোষী সাব্যস্ত করে বিচারক তাকে আজীবন কারাদণ্ড ও সাথে 2 লক্ষ টাকা দণ্ডের আদেশ দেন। সারাও তার পরিবার বিজয়মোহনকে ধন্যবাদ জানাতে থাকে আর সকলেই কান্নায় ভেঙে পড়ে। আর সেই সাথে এতদিন যাবৎ তাকে যে সম্মানহানির কারণে নিজের অস্তিত্বকে লুকিয়ে বেড়াতে হচ্ছিল, সে সম্মান নিয়ে সে আদালত থেকে সকলের সামনে বেরিয়ে আসে। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। আশা করছি সকলের কাছে আজকের এই মুভি এক্সপ্লেনেশনটি ভালো লেগেছে। এই যে সোনা পাখিরা, ভিডিও দেখে চুপি চুপি চলে গেলে হবে, আগে উৎসাহ দিয়ে দিবে শুনি। প্লিজ 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 এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের পছন্দের কোনো মুভি থাকলে সেটিও কমেন্টে সাজেস্ট করতে পারেন। দেখা হবে নেক্সট কোনো এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।